দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। পরবর্তীতে আমি দেখেছি সংখ্যাটা মনে হয় বেড়েছে, আমি পরবর্তী এক্সাক্ট ফিগারটা না, বাট 30 দিনে 7 জন এরকম একটা। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। দ্বিতীয়ত হলো গিয়ে এনারা এক একজন কোনো বড় কেউ না, মানে একজন পলিটিশিয়ানকে ধরলো বা একজন সাংবাদিককে ধরলো, ব্যাপারটা ওরকমের না। একজন দেখলাম গৃহিণী, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে অনেকে আপনাদের মতো, আরেকজন দেখলাম রেস্টুরেন্টের মালিক, মানে একজন দেখলাম জাস্ট সিম্পল গ্রামবাসী, উনি পড়তে পারেন কিনা সন্দেহ আছে, ঘাটন করতে পারে। উনি সদরঘাটে ছিলেন, একটা লঞ্চে উঠছিলেন, লঞ্চের ভিতরে বসেছিলেন, তখন একজন বাহিনীর একজন এসে ওনার সেই ছদ্মনাম ধরে ওনাকে ডাক দেয়। যেহেতু ছদ্মনাম ধরে ডাক দেয়, উনি একাই এভাবে করে মাথা তোলেন। উনি যখন মাথা তোলেন তখন ওরা আইডেন্টিফাই করতে পারে উনি কে, তো ওনাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, অত্যাচার করা হয়, অকথ্য অত্যাচার করা হয়। উনি আমার কাছে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে ওনাকে কে অত্যাচার করেছিল। তা আমি বলেছিলাম যে কিভাবে আইডেন্টিফাই করলেন, আপনার তো চোখ বন্ধ ছিল। তখন উনি বললেন ওনাকে যখন উল্টা করে পিটানো হচ্ছিল তখন ওনার চোখের যে বাঁধনটা ছিল সেই বাঁধনটা স্লিপ করে, কারণ গ্র্যাভিটি। বাঁধনটা স্লিপ করার সময় উনি নোটিস করেন যে চারপাশে কে কে ছিলেন। পরবর্তীতে উনি মিলান যে ওই সময় যারা ছিলেন তাদের ফেসের সাথে উনি পরবর্তীতে মিলান। ওনাকে কদিন গুম রাখার পরেই ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়াটা কিন্তু ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়ার সময় যেটা করা হতো, যেটা আমরা আমাদের রিপোর্টেও দেখিয়েছি, সেটা হলো মিথ্যা মামলা দেওয়া হয়। এক গাদা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো সবই বিষয়বস্তু একই ছিল, যে তৎকালীন সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে, এই জিনিসগুলো হলো গিয়ে হারাম কাজের সমতুল্য, অতএব ওনাকে এখন এটার জন্য দায়ী করা হয়। এই ধরনের মামলাগুলো, এই ধরনের কেসের একটা ইনগ্রেডিয়েন্ট, এটা হলো যেটাকে বলি আমরা ক্রাইমের যে সিগনেচার আছে, এটা হলো সেই ক্রাইমের সিগনেচার। আমরা আমাদের রিপোর্টে ওয়েপনাইজেশন অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলেছি। সেটা হলো যে মিথ্যে মামলা দেওয়া হবে, তারপরে মিথ্যে মামলার হয়রানি চলবে অনেক বছর। আমি আজকে আমার বক্তব্যে মোটামুটি 4টা পয়েন্ট কভার করার চেষ্টা করব। একটা হলো যে বর্তমানে যেটা হচ্ছে ইন টার্মস অফ যেভাবে করে কথা বলার জন্য ধরা হচ্ছে, অনেক ঘটনা যে ঘটছে তা না, কিন্তু যে কয়টা ঘটনা ঘটছে এগুলো একটি প্যাটার্ন ইন্ডিকেট করে। দ্বিতীয় হলো গিয়ে যে এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে বেল পাচ্ছে, কিন্তু বেল আসলে গল্পটার বা কাহিনীটা শেষ না, এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট হবে। তৃতীয় পয়েন্ট হবে যে বাক স্বাধীনতার লিমিটটা কোথায়, গালি, পাবলিক ফিগারদের গালি শোনা যে বাক স্বাধীনতার লিমিটের অন্তর্ভুক্ত হবে, সেটা হবে আমার তৃতীয় পয়েন্ট। এবং চতুর্থ হলো গিয়ে যে তাহলে একটা সরকার কিভাবে করে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন ফাইট করতে পারে, যেহেতু এটাও তার কাজের একটা অংশ। প্রথমটায় আসি। সরকারের নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। পরবর্তীতে আমি দেখেছি সংখ্যাটা মনে হয় বেড়েছে, আমি পরবর্তী এক্সাক্ট ফিগারটা না, বাট 30 দিনে 7 জন এরকম একটা। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। দ্বিতীয়ত হলো গিয়ে এনারা এক একজন কোনো বড় কেউ না, মানে একজন পলিটিশিয়ানকে ধরলো বা একজন সাংবাদিককে ধরলো, ব্যাপারটা ওরকমের না। একজন দেখলাম গৃহিণী, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে অনেকে আপনাদের মতো, আরেকজন দেখলাম রেস্টুরেন্টের মালিক, মানে একজন দেখলাম জাস্ট সিম্পল গ্রামবাসী, উনি পড়তে পারেন কিনা সন্দেহ আছে। আমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো একটা সরকার এরকমের কাজ করে, অ্যাবসলিউটলি মানে যারা হয়তো রাজনৈতিক পরিসরে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না, তাদেরকেও এ ধরনের অদ্ভুত ভাবে অ্যারেস্ট করা হচ্ছে, রাত 1টার সময় যে তুলে আনা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, এবং যেটা যখন গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, তখন এটাকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ খুব কমে যায়। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কি করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কি, ওই যেটা আগে ছিল যে ডিলিট করো না হলে সমস্যা হবে, ডিলিট করো না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা হবে না, এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে জুনিয়ররা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। এইখানে যা হচ্ছে, এখানে আসলে কি হতে যাচ্ছে, এটার বিষয়ে কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে?
তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী একজনকে হায়ার করতে হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা গুম কমিশনে কেস ডিল করতাম, যেখানে ছাত্রদেরকে এরকম তুলে নিয়ে গিয়েছিল, পরে মানে মাসে 4টা করে হাজিরা দিত, সে কিন্তু ক্লাসই করতে পারতো না, মানে এবং হাজিরাগুলো থাকে বিস্তৃত অঞ্চল ধরে, তাকে হয় ঢাকায়, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে যে চিটাগাঙে 3টা কেস দিয়ে দিয়েছে, সে এখান থেকে ওখানে যেতে যেতে সে ফতুর হয়ে যাচ্ছে। এটা হলো একটা প্যাটার্নের অংশ, এটা হলো যেভাবে করে ক্রাইমটা করা হচ্ছে, যেভাবে করে মানুষের মধ্যে ভীতি সঞ্চারণ করা হচ্ছে। সো বেল হয়ে গেল আলহামদুলিল্লাহ, ব্যাপারটা আসলে একদমই স্টোরিটা সেটা না। বেল হলো স্টার্ট অফ দ্য স্টোরি, নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট, যেটা বলতে চাচ্ছিলাম। তৃতীয় পয়েন্ট হলো যে সেক্ষেত্রে সরকার আসলে এটা, মানে সরকারের ভিতরে যে দুশ্চিন্তাটা থাকে, বা যে কোনো সরকার, এটা শুধু আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে না, সবসময় যেটা থাকে সেটা হলো যে কতটুক বলবে মানুষ, কতটুক বলবে, কতটুক তাকে সহ্য করতে হবে। কাজে অনেক সময় এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা যে অনলাইন স্পেশালি মানুষ অরুচিকর কথা বলে। অনলাইন কেন, আসলে চায়ের দোকানের টঙেও বলা হয়, কিন্তু অনলাইনে ওটা একটা লিপিবদ্ধ রয়ে যায়। অরুচিকর অসুন্দর কথাবার্তা অবশ্যই বলা হয়, কিন্তু পাবলিক ফিগারদের অরুচিকর অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতাটা নর্মাল মানুষের থেকে বেশি থাকতে হবে। মোস্টলি বিকজ এটা আসলে ওনাদেরকে টাচ করে না। সেদিন আমার এক বিদেশি বন্ধু আমার সাথে যোগাযোগ করলো, বললো যে শুনলাম যে তুমি নাকি সিআইএ জয়েন করেছো। আমি বলছি আমিও তো জানি না এটা, পরে দেখলাম গুগল করলে কে জানি কি লিখে রেখেছে, এরকম কথাই আসে। এখন আমি কি এটা তেলে বেগুনে জ্বলে উঠবো? কোনো লাভ আছে জ্বলে ওঠে? এটা ইট ইজ পার্ট অফ দ্য জব, ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ মুভ অন। এটা সবার ক্ষেত্রেই সত্যি, এবং এটা খুব একটা বেশি যে কষ্ট হয় ব্যাপারটা তাও না, যে কে কি বললো শুনলাম না, ইগনোর করাটার মধ্যে খুব একটা অসুবিধা নেই। কারণ ইগনোর না করলে আমাদের সামনে যেটা আসছে সেটা হলো এই যে এখন যেটা হচ্ছে যে ভীতি সঞ্চারণ হচ্ছে, বা আওয়ামী লীগ আমলে যেটা প্রকটভাবে হয়েছিল, যে ভীতির সঞ্চারণটা একদম ওয়েপেনাইজড